আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আচ্ছা, একটা প্রশ্ন করি। এনটিআরসি এ সাবজেক্টিভ ম্যাথের কথা মাথায় আসলেই আপনার কি এটা মনে হয় যে এত বড় সিলেবাস কোথা থেকে শুরু করব, বা এটা কি মনে হয় যে ক্যালকুলাস আগে শেষ করব নাকি লিনিয়ার অ্যালজেব্রা? আচ্ছা, কঠিন অঙ্কগুলো কি আসলেই লাগবে? যদি এই দ্বিধাগুলো আপনার মাথায় ঘুরপাক খায়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। সো আমি আকিল মাহতাব 49তম বিসিএস পরীক্ষায় গণিত বিষয় থেকে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এনটিআরসি সাবজেক্টিভ ম্যাথে ঠিক কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে এবং কোথায় সময় দিলে সবচেয়ে বেশি রিটার্ন আপনি পাবেন। এটা শুধু একটা গাইডলাইনমূলক ভিডিও না, এটা আমার নিজের পরীক্ষার অভিজ্ঞতা থেকে আপনাদের জন্য তৈরি একটা রোড ম্যাপ। সো চলেন শুরু করি। সো প্রথমে আমরা 49তম বিসিএস এর প্রশ্নের একটা ব্রেকডাউন দেখব। সো আমরা যদি দেখি 49তম বিসিএস এর যেই প্রশ্নগুলো আমাদের এনটিআরসি সিলেবাসের সাথে রিলেভেন্ট, সেখানে আমরা আসলে 45 থেকে 47টার মতো এমসিকিউ পাবো। আমরা এখানে চ্যাপ্টার ভিত্তিক সেই এমসিকিউগুলোকে ভাগ করেছি। তো দেখেন, আপনার অ্যালজেব্রা বা বীজগণিত যে অংশটা, এখান থেকে টোটাল 11টা প্রশ্ন ছিল, যার মধ্যে 8টা এমসিকিউ ছিল কনসেপচুয়াল এবং ফর্মুলা বেসড, এবং 3টা এমসিকিউ ছিল ক্যালকুলেশন বেসড। আপনি যদি জ্যামিতি এবং ভেক্টরের কথা চিন্তা করেন, সেখান থেকে 4টা এমসিকিউ ছিল, যেখানে 4টাই ছিল কনসেপ্ট এবং ফর্মুলা বেসড। ক্যালকুলেশন বেসড কোনো এমসিকিউ ছিল না। ওডি বা অন্তরক সমীকরণ নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে 4টি এমসিকিউ ছিল, যার মধ্যে 3টা ছিল ফর্মুলা এবং কনসেপ্ট বেসড এবং একটি মাত্র ছিল ক্যালকুলেশন বেসড। এরপর আমরা যদি লিনিয়ার অ্যালজেব্রা এবং ম্যাট্রিক্স নির্ণায়ক এই টপিকটা নিয়ে কথা বলি, এখানে আসলে 9টা এমসিকিউ ছিল, যার মধ্যে 7টাই ছিল কনসেপ্ট এবং ফর্মুলা বেসড এবং 2টা এমসিকিউ ছিল হচ্ছে ক্যালকুলেশন বেসড। ডিফারেন্সিয়াল ক্যালকুলাস থেকে টোটাল 15টার মতো প্রশ্ন ছিল, যার মধ্যে 10টা প্রশ্ন ছিল কনসেপ্ট এবং ফর্মুলা বেসড এবং 5টা প্রশ্ন ছিল ক্যালকুলেশন বেসড। ইন্টিগ্রাল ক্যালকুলাস থেকে 3টা প্রশ্নের মধ্যে একটা ছিল কনসেপ্ট বেসড এবং 2টা প্রশ্ন ছিল হচ্ছে ক্যালকুলেশন বেসড। আর সেট ফাংশন থেকে একটা প্রশ্ন ছিল এবং সেই একটা প্রশ্ন ছিল ক্যালকুলেশন বেসড। তো আমরা এই টোটাল প্রশ্নগুলোকে যদি আমরা পার্সেন্টেজে কনভার্ট করি, আমরা দেখব 72.3% প্রশ্ন সরাসরি কিন্তু একটি টপিকের ফর্মুলা বা কনসেপ্ট থেকে এসেছে, এবং মাত্র 27% প্রশ্ন ছিল ক্যালকুলেশন করে আমাদেরকে উত্তর করতে হয়েছে। এবং এই ক্যালকুলেটিভ প্রশ্নগুলোতেও কিন্তু 1 থেকে 2 লাইন বা খুব অল্প ক্যালকুলেশনে কিন্তু আমরা উত্তর পর্যন্ত চলে গিয়েছিলাম। সো চলেন আপনাদেরকে আমি সেই প্রশ্নগুলো একটু দেখাই। আপনারা যদি চান, আমি এই প্রশ্নগুলোর সলিউশন নিয়ে একটি সেপারেট ভিডিও করতে পারি। সো আপনারা জাস্ট প্রশ্নগুলো দেখেন, এবং যারা এই টপিকগুলো সম্পর্কে ধারণা রাখেন, তাদের কাছে আসলে কী মনে হয় যে এই প্রশ্নগুলা কেমন ধরনের প্রশ্ন ছিল। ক্যালকুলেটিভ যদি হয়ে থাকে, কতটা ক্যালকুলেশন আসলে এটার ভিতরে দরকার পড়ে, আর কনসেপচুয়াল হইলে আসলে কনসেপ্টের ডেপথ আসলে কতটুকু ছিল, কতটুকু গভীর থেকে প্রশ্ন এসেছে। চলেন আপনারা একটু যাচাই করেন। তো প্রথমে দেখেন, ইন্টিগ্রেশনের একটা প্রশ্ন, 10 ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার 0 থেকে 1, এটার ভিতরে আসলে ইন্টিগ্রেশন করতে বলেছে। ভাই, ইন্টারমিডিয়েটের যারা ইন্টিগ্রেশন চ্যাপ্টারের একদম প্রথম চ্যাপ্টারটা যারা পড়ছেন, বা প্রথম 2টা চ্যাপ্টার যারা পড়ছেন, তারা এই ইন্টিগ্রেশন না পারার কোনো কারণ নেই। খুব ইজিলি দেখলেই বোঝা যায় যে কাকে আসলে জেড ধরতে হবে বা ইউ ধরতে হবে। সাবস্টিটিউশনটা খুব ইজি, একটা সাবস্টিটিউশনের একটা প্রবলেম দিয়েছে। 2 নম্বর প্রবলেমটা যদি একটু দেখেন, 2টা ফাংশন দিয়েছে, একটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, মূল বিন্দু থেকে সরলরেখা, আর একটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। সো আমরা জানি যে যখন 2টা সরলরেখা বা 2টা বক্ররেখার মধ্যবর্তী কোনো একটা ক্ষেত্রফল বের করতে বলে, তখন কি করতে হয়? উপরের যে ফাংশনটা থাকে সেখান থেকে নিচের ফাংশনটাকে বিয়োগ করতে হয়। বিয়োগ করে তাদের যে ছেদবিন্দুগুলো থাকে, এই ছেদবিন্দুর ভুজগুলোর মধ্যে আমরা লিমিটটা নেই। সো এই প্রবলেমটা আমার 0 থেকে 1, এক্স থেকে এক্স স্কোয়ারকে বিয়োগ করে ইন্টিগ্রেশন ছিল। সো এখানে কিন্তু আসলে ইন্টিগ্রেশনটা রেজাল্ট বের করতে বলে না, জাস্ট এটার চেহারাটা দেখতে কেমন হবে যদি আমি ইন্টিগ্রেশন করতে যাই, সেইটা জাস্ট বলেছে। তো খুব ইজিলি যাদের বেসিক ভালো, সে এটার অ্যান্সার করতে পারবে। তারপর একটা প্রবলেম দেখেন, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন দিয়ে বলেছে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে 2 এর মধ্যে তার ক্ষেত্রফল বের করতে। খুবই সিম্পল, আমরা 0 থেকে 2 এর মধ্যে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করে দিলেই কিন্তু এটা ক্ষেত্রফলটা পেয়ে যাচ্ছি। ফাইন। তো আমরা ইন্টিগ্রেশনের 3টা প্রবলেম দেখে ফেললাম। এবার চলেন ডিফারেন্সিয়েশনের প্রবলেমগুলো দেখি, এবং আপনারাই জানাবেন আপনাদের মতামত কি। দেখেন, প্রথম প্রবলেমটা ছিল পয়েন্ট অফ ইনফ্লেকশনের শর্ত কি। তো যারা ক্যালকুলাসের
ডিফারেনশিয়াল ক্যালকুলাসের স্পেসিফিকলি যে ডেফিনেশনগুলা বা থিওরিগুলা বা ফর্মুলাগুলো জানেন, আপনারা জানেন যে একটা ফাংশনের যদি ডাবল ডেরিভেটিভের ভ্যালু যদি 0 হয় তখন ওই পয়েন্টটাকে আমরা বলি পরিবর্তন বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন, ঠিক আছে, এবং চিহ্নর যদি পরিবর্তন হয়। সো খুব ইজিলি কিন্তু এই প্রবলেমটা করার জন্য কিন্তু আমাদের কোনো ক্যালকুলেশন করা লাগছে না, আমরা জাস্ট যদি কনসেপ্ট জানি যে পয়েন্ট অফ ইনফ্লেকশনের শর্তটা কি, অ্যান্সার করতে পারবো। fx ইজ ইকুয়াল টু মডুলাস এক্স, খুবই কমন একটা ফাংশনের গ্রাফ। মডুলাস এক্সের গ্রাফটা হচ্ছে একটা ভি শেপের গ্রাফ হয়, এবং এই ভি শেপের গ্রাফের এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে একটা কর্নার পয়েন্ট থাকে, এবং যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা কিন্তু জানেন যে কর্নার পয়েন্টে কখনোই ডিফারেন্সিয়েশন করা যায় না। সো কর্নার পয়েন্টের ডেরিভেটিভের ভ্যালু বের করতে বলছে, সো এটা ডেরিভেটিভের কিন্তু কোনো অস্তিত্ব নেই, এটা কিন্তু ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। যার বেসিক ক্লিয়ার সে এক লাইনে এটা অ্যান্সার করে দিতে পারবে যে এটার অস্তিত্ব নেই। তো দেখেন একটা ক্যালকুলেটিভ একটা এমসিকিউ দেখাই। y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন দিয়েছে, এটার এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে টেনজেন্টের ঢাল বের করতে বলছে। ভাই টেনজেন্টের ঢাল বা স্পর্শকের ঢাল এটা মানেই তো ভাই ডিফারেন্সিয়েশন, অর্থাৎ আপনি এক্স স্কোয়ারকে ডিডিএক্স করেন, ডেরিভেটিভ করেন, পেয়ে গেলেন 2x। এই জায়গাতে আপনি এক্স এর জায়গায় 1 বসান, এক্স এর জায়গায় কত বসাবেন, এক্স এর জায়গাতে আপনি 1 বসান, তো 1 বসালে আপনি পেয়ে যাচ্ছেন 2 × 1 মানে 2। খুব ইজিলি কিন্তু দেখেন ক্যালকুলেটিভ একটা এমসিকিউ আমি আপনাদের দেখালাম, কিন্তু এখানে কিন্তু ক্যালকুলেশনের লেভেলটা কিন্তু খুবই অল্প, খুব অল্প ক্যালকুলেশন করেই কিন্তু আপনারা এই প্রশ্নের অ্যান্সারটা বের করতে পারছেন। তারপর দেখেন আরেকটা থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল প্রশ্ন, নিচের কোন শর্ত পূরণ করলে fx বলতে একটা ফাংশন x ইজ ইকুয়াল টু a বিন্দুতে ধারাবাহিক বা কন্টিনিউয়াস হবে। তো কন্টিনিউটির জন্য আমরা কিন্তু আসলে জানি প্রথমত ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হয়, ফাংশনের ওই বিন্দুতে মান এক্সিস্ট করতে হয়, এবং লিমিট এবং ফাংশনের মানটি সমান হতে হয়, অর্থাৎ উপরে সবগুলো শর্ত পূরণ করতে হবে। তো এই এমসিকিউটা পারার জন্য কিন্তু শুধুমাত্র আপনার কন্টিনিউটির ডেফিনেশনটা যদি আপনি জানেন আপনি করতে পারবেন। মিন ভ্যালু থিওরেম, সো মিন ভ্যালু থিওরেম আসলে কী রিপ্রেজেন্ট করে এটা জানার জন্য কিন্তু শুধুমাত্র মিন ভ্যালু থিওরেমের বেসিকটা যদি জানেন এটা এনাফ। এবং দেখেন এ থেকে বি কোনো একটা ইন্টারভ্যালে রোলস থিওরেম প্রযোজ্য, তো রোলস থিওরেমের যদি আপনি শর্তগুলো জানেন যে রোলস থিওরেম কখন অ্যাপ্লিকেবল হয়, কখন এটা আমি অ্যাপ্লাই করতে পারি, ফাংশনটিকে কন্টিনিউয়াস হতে হয়, ফাংশনটিকে ডিফারেন্সিয়েবল হতে হয়, এবং ফাংশনটির এফ অফ এ আর এফ অফ বি এর যে মান সেটা সমান হতে হয়, তো খুব ইজিলি কিন্তু আমি এটার অ্যান্সার করতে পারছি শুধুমাত্র শর্ত জানার মাধ্যমে। পরের প্রশ্নটা দেখেন, একটা ফাংশন দেওয়া আছে fx, এই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0 এবং সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু কিন্তু 0 থেকে বড়। সো সেকেন্ড ডেরিভেটিভ ভ্যালু যদি 0 থেকে বড় হয় এর মানে কিন্তু আমরা জানি ফাংশনটির ওই বিন্দুতে কি আছে, লঘুমান বা মিনিমা আছে, লোকাল মিনিমা আছে, তাই না? সো খুব ইজিলি কিন্তু কনসেপ্টের সাহায্যে আমি বলতে পারতেছি এটা হচ্ছে লোকাল মিনিমা থাকবে উক্ত বিন্দুতে। স্পর্শকের ঢাল কি দ্বারা নির্ধারিত হয়? স্পর্শকের ঢাল সবাই জানি, ডিফারেন্সিয়েশন মানে স্পর্শকের ঢাল, আর ডিফারেন্সিয়েশনকে আমরা কিন্তু সিম্বলিকলি এফ প্রাইম এক্স এভাবে কিন্তু প্রকাশ করতে পারি। তো বি নম্বর অ্যান্সার। এবার দেখেন এফ প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 হলে তাকে কি বলা হয়? তখন আমরা ওই এক্সকে বলি, ওই এক্স হচ্ছে একটা ক্রিটিক্যাল পয়েন্ট, বাংলায় আমরা বলি চরম বিন্দু বা সন্ধি বিন্দুও বলি, ঠিক আছে? তো এটা হবে ক্রিটিক্যাল পয়েন্ট। একটা ফাংশন দিয়ে তার কি বলেছে, স্থানীয় মিনিমা বা লোকাল মিনিমা বের করতে বলেছে। আপনি কি করবেন ভাইয়া, আপনি এটাকে একবার ডেরিভেটিভ করবেন, ইজ ইকুয়াল টু 0 ধরবেন, এক্স এর মান পেয়ে যাবেন, এক্স এর ওই মানগুলো তার ডাবল ডেরিভেটিভের ভিতরে বসাবেন, বসালে যদি আপনি 0 থেকে বড় পান তাহলে ওই বিন্দুতে মিনিমা আছে, ঠিক আছে? এইভাবেই কিন্তু আপনি কোন বিন্দুতে মিনিমা আছে সেটা বের করে ফেলতে পারেন। সো আজকের আমাদের ভিডিওটার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমি 49তম বিসিএসের কোশ্চেন আপনাদেরকে সলভ করে দিব, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা পড়ালেখার মধ্যে আছেন তারা দেখলেই বুঝতে পারতেছেন যে এইখানে প্রশ্নগুলোর আসলে লেভেলটা কোন জায়গায় ছিল। ইনক্রিজিং বা ক্রমবর্ধমান ফাংশনের শর্ত কি ছিল? এফ প্রাইম এক্স, যেই বিন্দুতে এফ প্রাইম এক্সের মান 0 থেকে বড় হবে ওই বিন্দুতে ফাংশনটি ইনক্রিজিং হবে, যেই বিন্দুতে এফ প্রাইম এক্স বা প্রথম ডেরিভেটিভের ভ্যালু 0 থেকে ছোট হবে ওই বিন্দুতে ফাংশনটি ডিক্রিজিং হবে অথবা হ্রাসমান হবে। খেয়াল করেন লিমিটের একটা প্রবলেম দিয়েছে, এল হপিটাল রুল অ্যাপ্লাই করলে খুব ইজিলি এই প্রবলেমটা করতে পারেন, অথবা আপনার ত্রিকোণমিতিক ফর্মুলার সাহায্যে এটা করতে পারেন। 2-3 লাইন নেই আপনার এটার অ্যান্সার পর্যন্ত চলে যাবে। এবার দেখেন প্যারামেট্রিক ফাংশনের ডিফারেন্সিয়েশনের একটা প্রবলেম দিয়েছে। সো প্যারামেট্রিক ফাংশনে যেটা করতে হয়, এখানে পরামিতি বা প্যারামিটার হিসেবে থিটা আছে। সো
সো ডিওয়াই ডিএক্স যখন আপনাকে বের করতে বলবে, আপনি সুন্দর মতো ডিওয়াই এর নিচে একটা ডি থিটা নিয়ে আসবেন, ডিএক্স নিচে একটা ডি থিটা নিয়ে এসে এই যে ওয়াই নামক ফাংশনটাকে আপনি থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবেন, এক্স নামক ফাংশনটাকে থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করে তাদের অনুপাত নিয়ে নিলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। খুবই সিম্পল। সো সেমলি আমরা কিন্তু বাকিগুলোও যদি একটু দ্রুততার সাথে দেখি, লিনিয়ার অ্যালজেব্রা থেকে আসলে কেমন প্রশ্ন ছিল দেখেন। আইগেন ভ্যালুর সংজ্ঞা অনুযায়ী এ ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ভি হলে ভি কে কি বলে আমরা জানি, এটা হচ্ছে আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের একটা ডেফিনেশন। সো এখানে ল্যামডা হচ্ছে আইগেন ভ্যালু এবং ভি হচ্ছে আইগেন ভেক্টর। সো খুব ইজিলি আমি বলে দিতে পারছি এটা আইগেন ভেক্টর। একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 1 0 2 0 1 3 0 0 0। আমরা জানি যে একটা ম্যাট্রিক্সের যখন আমরা র্যাঙ্ক বের করতে চাই, আমরা প্রথমে দেখবো যে এখানে অশূন্য রো কয়টা আছে। একটা রো কিন্তু এখানে শূন্য, তাহলে এই রোটা কিন্তু তার র্যাঙ্কের মধ্যে কাউন্ট হবে না, তো এটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। অশূন্য আছে এই দুইটা। এরপর আমরা আবার চেক করবো যে দুইটা রো অশূন্য আছে এই দুইটা রোকে একটা অনুপাতিক হারে আরেকটা আছে কিনা, অর্থাৎ একটা রোকে কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করলে কি আরেকটা রো পাওয়া যায় কিনা। তো আমরা দেখতেছি প্রথম রো এর সাথে দ্বিতীয় রো এর এমন কোনো সম্পর্ক নাই, অর্থাৎ প্রথম রোকে কোনো কিছু দিয়ে গুণ করে দ্বিতীয় রো আপনি পাবেন না, বা কোনো কিছু দিয়ে ভাগ করে দ্বিতীয় রো আপনি পাবেন না, অর্থাৎ এই দুইটা হচ্ছে তার অশূন্য রো। এটাকে আমরা তাহলে বলবো তার র্যাঙ্ক হচ্ছে 2। সো আইগেন ভ্যালু নির্ণয়ের জন্য কোন সমীকরণটি ব্যবহার করা হয় আমরা সবাই জানি, ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইজ ইকুয়াল টু 0 ধরলে আমরা আইগেন ভ্যালুর মান পেয়ে যাই। ক্রেমার্স রুল ব্যবহার করার জন্য ক্রেমার্স রুল ব্যবহার করি আমরা কখন, যখন আমাদের 3 চলকের 3টা ইকুয়েশন দেওয়া থাকে, 4 চলকের 4টা ইকুয়েশন দেওয়া, তখন আমরা কিন্তু ক্রেমার রুল, বা 2 চলকের 2টা ইকুয়েশন দেওয়া থাকবে তখন আমরা ক্রেমার রুল ব্যবহার করি। সো যখন আমাদের একাধিক ইকুয়েশন সরল সমীকরণ থাকে সেটাকে আমরা বলি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সমাধান করার জন্য কিন্তু আমরা ক্রেমার্স রুল ব্যবহার করি। লিনিয়ার অ্যালজেব্রার বেসিস বলতে আসলে কি বোঝায়, সো আমরা কিন্তু আমাদের পেইড ক্লাসে বেসিসের ডেফিনেশন খুব ডিটেইলস আলোচনা করেছি। সো এটা আসলে কি, একটা ভেক্টরের সেট যারা সাধারণ হয় এবং স্পেসকে জেনারেট করে। এটাকে আমরা যদি আমাদের থিওরিটিক্যাল ভাষা বলি, আমরা হচ্ছে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট একটা সেট অফ ভেক্টর হবে যারা হচ্ছে আমাদের ওই স্পেসের সকল ভেক্টরকে স্প্যান করবে। এখন এগুলোর মিনিং কি ইনশাআল্লাহ আমরা সেপারেট কোনো ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। তারপরে দেখেন ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন এসেছে, এ ভেক্টর এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে, এ বি ট্রান্সপোজের অর্ডারটা বের করতে বলেছে। এ হচ্ছে 2/3, বি হচ্ছে 3/2। যেহেতু প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হয়েছে, তাই আপনি এটা গুণ করতে পারবেন। সো এ বি ম্যাট্রিক্সের অর্ডার হয়ে যাবে 2/2। এখন এটাকে যদি আপনি ট্রান্সপোজ করেন, যেহেতু এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে এটার কলামের অর্ডার রোতে চলে আসলে আর রো এর অর্ডার কলামে চলে আসলেও আসলে কোনো পরিবর্তন হবে না। সো আলটিমেটলি এটা 2/2ই কিন্তু এটার অর্ডার থাকছে। তারপরে দেখেন আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইনভার্স হলো, আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, কোনো ম্যাট্রিক্সের সাথে এটাকে গুণ করলে আপনি আসলে ওই ম্যাট্রিক্সটাই পাবেন, এবং আইডেন্টিটি ম্যাট্রিক্সের ইনভার্সও কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সই হয়। এটা দেখেন খুব কনসেপচুয়াল বেসিক একটা জিনিস। সো আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে। তারপর দেখেন দুইটা ইকুয়েশন দিয়েছে, এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু 3, 2x প্লাস 4y ইজ ইকুয়াল টু 6। একটা 9-10 বাচ্চাও কিন্তু জানে যখন এক্স এর সহগ, ওয়াই এর সহগ এবং ধ্রুবপদের অনুপাত সবগুলো যখন সমান হয়ে যাবে তখন আমরা অসীম সংখ্যক সমাধান পাবো। ঠিক আছে, এটা 9-10 বইই আছে। এ এক্স ইজ ইকুয়াল টু বি সমীকরণকে যদি আপনি সমাধান করতে চান তাহলে এক্স ইজ ইকুয়াল টু কী হবে, এ ইনভার্স বি হবে। এখন এ ইনভার্স করতে গেলে আমরা জানি কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স যদি আপনার বের করতে হয় তখন ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু কিন্তু নন জিরো হওয়া লাগে। ডিটারমিনেন্ট জিরো হলে ওই ম্যাট্রিক্সের আমরা কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারি না। তো তখনই সম্ভব হবে যখন কি হবে, ডিটারমিনেন্টটা নন জিরো হবে। সো এইভাবেই যদি আমরা বাকি প্রশ্নগুলো দেখি, cos থিটা যোগ আই সাইন থিটাকে যদি আমরা অয়লারের ফর্মে লিখি আমরা কি পাবো, আমরা জানি অয়লারের ফর্ম হচ্ছে e টু দি পাওয়ার আই থিটা ইজ ইকুয়াল টু cos থিটা যোগ আই ইন্টু সাইন থিটা। খুব ইজিলি আমি অ্যান্সার করে ফেললাম। ডি ময়ভার্সের থিওরেম আমরা জানি cos থিটা যোগ আই সাইন থিটা হোল টু দি পাওয়ার এন। এটাকে আমরা কি লিখতে পারি, cos n থিটা। এই পাওয়ারটা থিটার সাথে কিন্তু গুণ হয়ে যায়, এটাই ডি ময়ভার্সের ফর্মুলা ছিল। দেখেন বেসিক কমপ্লেক্স নাম্বারের একটা প্রবলেম দেওয়া আছে। আমরা সবাই জানি, আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়েছি, 1 প্লাস আই হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 1 স্কোয়ার যোগ 2i যোগ আই স্কোয়ার। আই স্কোয়ার মানে কিন্তু -1, সো +1 আর -1 কাটাকাটি গিয়ে এটা চলে আসবে 2i। আর 1 প্লাস আই টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি 1 প্লাস আই হোল স্কোয়ার, তার মাথায় আরেকটা স্কোয়ার। 1 প্লাস আই হোল স্কোয়ারকে যদি
2i লেখা যায়, এটা হয়ে যাবে 2i স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু 4 ইন্টু আই স্কোয়ার মানে -1 হলে এটা হবে -4। খুব অল্প ক্যালকুলেশনে আপনি কিন্তু -4 অ্যান্সারটা বের করে ফেলছেন। এরপরে দেখেন √16 - x², এই ফাংশনটির রেঞ্জ আসলে কত হবে, এটার নিয়ে আমরা একটা সেপারেট ভিডিও বানাবো, যে কোনো ফাংশনের ডোমেন রেঞ্জ কীভাবে বের করতে হয়। খুব ইজিলি আপনারা এই প্রবলেমের অ্যান্সারটা বের করতে পারবেন। পরের প্রবলেমটা দেখেন, কমপ্লিটনেস এক্সিওম অনুযায়ী নন এমটি বাউন্ডেড অ্যাভাব সেটের কী থাকবে, যে সেটটি বাউন্ডেড অ্যাভাব তার অবশ্যই একটা সুপ্রিমাম থাকবে। এবং দেখেন এখানে একটা সেট দেওয়া আছে, এবং এই সেটটাকে যদি আমরা, এই অসমতাটাকে যদি আমরা সলভ করি, x² - 9 < 0, আমরা পাবো x+3 × x - 3 < 0। তো এটাকে আমরা সলভ করলে আমরা পাবো -3 থেকে +3 এর মধ্যে আমার এই সেটটা থাকবে। সো -3 হচ্ছে এই সেটের জন্য কি ইনফিমাম, এবং +3 হচ্ছে সুপ্রিমাম। সো অসমতা কিভাবে আসলো, এটাও আমরা আসলে অসমতার ক্লাসে কিন্তু ডিটেলস শিখেছি। তো আজকে ভিডিওতে আমরা সেগুলো আর ব্যাখ্যা করলাম না। এবার দেখেন, আমরা ক্লাস 9-10 শিখেছি একটা গুণত ধারার অসীমতক সমষ্টি হচ্ছে a/1 - r হয় যখন r এর মডুলাসটা -1 থেকে ছোট, অর্থাৎ r হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকে, তখনই আমাদের কিন্তু গুণত ধারার অসীমতক সমষ্টি থাকে। সেটা হচ্ছে বি নম্বরটা অ্যান্সার হবে। এবং আমরা পরের প্রশ্নটা যদি দেখি, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিন সম্পর্কটা তখনই সত্য থাকে যখন আমরা সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা নেই। তারপরে দেখেন, এ বি যদি পজিটিভ হয়, খুব ইজিলি যদি আপনি অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনকে, অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন ইকুয়াল টু জিওমেট্রিক মিন অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা কী পাবেন, এ আর বি এর মধ্যে যদি আপনারা এটা অ্যাপ্লাই করেন, আপনারা কী পাবেন, অ্যারিথমেটিক মিন কত এ আর বি এর a+b/2, জিওমেট্রিক মিন কত √ab। দেখেন আমরা খুব ইজিলি এক লাইনের ক্যালকুলেশনে কিন্তু বের করে ফেললাম। কশি-শর্টস ইনইকুয়ালিটি, যারা এটার ফর্মটা জানেন আপনারা খুব ইজিলি এটার অ্যান্সারটা বলে দিতে পারবেন। (1/n²), আমরা জানি (1/n⁴p) যখন থাকে এবং p এর ভ্যালু যদি 1 থেকে বড় হয়, তখন সেই সিরিজটা কি হয়, অভিসারী বা কনভার্জেন্ট সিরিজ হয়। তো খুব ইজিলি কিন্তু আমরা এইটার অ্যান্সার বলে দিতে পারি, এটা কনভার্জেন্ট। এবং দেখেন, প্রথম কোনোকে সমান্তর ধারার প্রথম n পদের যোগফলের ফর্মুলা আমরা কি শিখেছি, আমরা জানি n/2 2a + n - 1 × d, যেমন এটা একটা ফর্মুলা হয়, সেম একইভাবে n/2 a + l, যেখানে a হচ্ছে প্রথম পদ আর l হচ্ছে শেষ পদ, এটাও কিন্তু তার একটা ফর্মুলা হয়। খুব ইজিলি এটার অ্যান্সার আমরা বলে দিতে পারতেছি। এ নম্বরটা হবে, ডেকার্টস রুল অফ সাইন দ্বারা কি নির্ণয় করি আমরা কিন্তু মূলের সংখ্যা বের করি, যে কয়টা বাস্তব মূল থাকবে, কয়টা অবাস্তব মূল থাকবে, কয়টা জটিল মূল থাকবে, এটার সংখ্যায় কিন্তু আমরা বের করি। চলেন এবার আমরা অন্তরক সমীকরণগুলো একটু দেখি। অন্তরক সমীকরণে এই যে dy dx + px × y = qx, এটা কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড লিনিয়ার ওডির ফর্মে পড়েছে। সো এটা অ্যান্সার করার জন্য কি আপনার খুব একটা সময় লাগবে? আপনি যদি জানেন যে কোনটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলে, এক লাইনে বলে দিতে পারবেন এটা একটা লিনিয়ার ওডি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে আসলে কি বোঝায় আমরা কিন্তু জানি। ডিগ্রি, অর্ডার, লিনিয়ারিটি বলতে আসলে কি বোঝায়? সো অর্ডার বলতে হচ্ছে সর্বোচ্চ কয়বার ডিফারেন্সিয়েশন করা হয়েছে ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেটাকে অর্ডার বলে, অর্থাৎ সর্বোচ্চ ডিফারেন্সিয়ালের গতি বা সংখ্যা। এখন দেখেন, আমরা জানি লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা যখন সলভ করতে যাই তখন আমাদের একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। সেটা কি হয়, e⁻px এর e⁻px dx, এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়। সো আমাদেরকে কিন্তু কোনো অঙ্ক করতে দেয়নি, আমরা খুব ইজিলি e⁻px dx এর ভ্যালুটা দেখেই চিনে ফেলবো যে এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটা। এবং দেখেন, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের সলভ করতে দিয়েছে, এটা আমরা সেপারেবল এবং লিনিয়ার দুইভাবে করতে পারি। সিম্পলি যদি আপনি এই সেপারেবল মেথডে ওয়াইটাকে ডিওয়াই এর নিচে নিয়ে যান এবং এক্সটাকে এদিকে নিয়ে যান এবং আপনি ইন্টিগ্রেট করেন, আপনি খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবেন ln y = -x + c। এখান থেকে y = পেয়ে যাবেন আপনি c × e⁻⁻x। কতটা সিম্পলি আমরা এটার অ্যান্সারটা বের করে ফেললাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওডি থেকেও যে প্রবলেমগুলো এসেছে, এই প্রবলেমগুলো কিন্তু এমন না যে এগুলোতে আমার অনেক বেশি ক্যালকুলেশন করা লেগেছে। ম্যাক্সিমাম প্রবলেম তো আমরা আসলে ওডির যে স্ট্যান্ডার্ড ফর্মগুলা বা সমাধানের পদ্ধতিগুলো আমরা জানি, ওই পদ্ধতি জানলে আমরা অ্যান্সার করতে পেরেছি। এবার চলেন অ্যানালাইটিক এবং ভেক্টর জিওমেট্রিটা আমরা একটু দেখি। আমরা সবাই জানি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ অলওয়েজ মূল বিন্দুগামী জোড়া সরলরেখা হয়।
এটা একটা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, তাহলে এটা একটা জোড়া সরলরেখা হবে। বৃত্তের সাধারণ সমীকরণ ভাই একটা ইন্টারের স্টুডেন্ট ইজিলি পারবে, এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ 2x প্লাস 2fy ইজিক্যাল টু 0 প্লাস সি ইজিক্যাল টু 0। এবার দেখেন এইটা হচ্ছে একটা সরলরেখার 3D থেকে সরলরেখার ইকুয়েশন। সো এইখানে আসলে x মাইনাস a বাই এল, y মাইনাস বি বাই এম আর z মাইনাস সি বাই এন, এখানে এল এম এন আসলে কি বোঝাচ্ছে? এল এম এন হচ্ছে এখানে ফর্মুলার সাথে যদি আমরা কম্পেয়ার করি সরলরেখার, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে ডিরেকশন রেশিওকে বোঝাচ্ছে। এরপর দেখেন সমতল বা প্লেনের ত্রিমাত্রিক, যদি আমরা সমতল একটা জেনারেল ইকুয়েশনটা যদি দেখি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইজ ইকুয়াল টু 0, খুব মানে জাস্ট কনসেপ্ট থাকলে আপনি বা ফর্মুলাটা জানলে আপনি এটা অ্যান্সার করে ফেলতে পারতেছেন। 9-10-এর বাচ্চাও জানে ভাইয়া, এ ডট বি দুইটা ভেক্টরের ডট গুণন যখন 0 হয় তখন কি হয়? ভেক্টর দুটি পরস্পর লম্ব হয়। সো এই যে আমরা প্রশ্নগুলো দেখলাম, পুরা 49তম বিসিএস এর প্রশ্ন অ্যানালাইসিস করলাম, এ থেকে আপনারা আসলে কি বুঝলেন অনেস্টলি বলেন ভাইয়া? এখানে যে প্রশ্নগুলো ছিল ম্যাক্সিমাম প্রশ্ন অ্যান্সার করার জন্য আপনার কি আপনার অনার্সের অনেক বেশি নলেজ ব্যবহার করতে হয়েছে? যাদের ইন্টারমিডিয়েটের বেসিকটা ভালো এবং অনার্সের টপিকগুলোর যাদের ন্যূনতম নলেজ আছে, তারা কিন্তু এই প্রশ্নগুলো অ্যান্সার করতে পেরেছে খুব ইজিলি। এবং এখানে যে ক্যালকুলেটিভ প্রশ্নগুলো এসেছে, আপনারা দেখেছেন ইন্টিগ্রেশন থেকে কিছু ক্যালকুলেটিভ প্রশ্ন এসেছে, সেট ফাংশনের ডোমেন রেঞ্জ বের করার প্রশ্ন এসেছে, অথবা আপনি বলতে পারেন যে ওডির একটা সলভিংয়ের প্রশ্ন এসেছে, কিন্তু সেগুলোও কিন্তু মাত্রা কিন্তু এমন ছিল যে 1-2 লাইন ক্যালকুলেশন করলে আপনি অ্যান্সার বের করে ফেলতে পারবেন, এই টাইপের ক্যালকুলেটিভ প্রশ্ন ছিল। আর ম্যাক্সিমামই কিন্তু দেখেন ডিরেক্ট ফর্মুলাগুলো দিয়ে দিয়েছে, কোনো একটা ফর্ম দিয়ে দিয়েছে, কোনো একটা আকার আকৃতি আমাকে চিহ্নিত করতে হয়েছে, অথবা ডিরেক্টলি কোনো একটা কনসেপ্ট বা বেসিক আমাদেরকে যাচাই করতে হয়েছে, যে কন্টিনিউটির বেসিক বা ডিফারেন্সিয়েবিলিটির বেসিক, হ্যাঁ এগুলো আমাদের যাচাই করতে হয়েছে। সো এখন নিশ্চয়ই আপনি আসলে বুঝতে পেরেছেন যে আপনি আসলে কি পড়বেন, কতটুকু পড়বেন। আসলেই কি আমরা কঠিন অনেক প্ল্যাটফর্মে যে অনেক হাবিজাবি কঠিন প্রবলেম দেখাচ্ছে, এগুলো কি আসলেই আমার জন্য লাগবে কিনা? আমি যেই ধরনের একটা পরীক্ষার প্রস্তুতি নিব, তাহলে ওই পরীক্ষার যে জিনিসগুলো আমার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি তো ওইভাবেই নিজেকে প্রস্তুত করব, ঠিক না? সো আপনাদেরকে আমি অ্যানালাইসিস করে দেখালাম যে আমাদের 72.3% প্রশ্ন এসেছে হচ্ছে কনসেপচুয়াল। তাহলে আপনি আসলে কি করবেন? আপনি কি 72% প্রশ্নের জন্য প্রস্তুত হবেন, না 27% প্রশ্নের জন্য আপনি প্রস্তুত হবেন? এবং 27% প্রশ্ন তো ভাই ক্যালকুলেটিভ প্রশ্ন, তো এগুলো 1-2 লাইনের সহজ ক্যালকুলেশন ছিল। সো এর মাধ্যমে কিন্তু আপনারা আসলে বুঝে গিয়েছেন যে আসলে আপনাদের প্রস্তুতিটা আসলে কোন অ্যাঙ্গেল থেকে আপনাদের নিতে হবে। সো এবার চলেন আপনাদের জন্য আমি সাজিয়ে দিই যে কলেজ সেকশন এবং স্কুল সেকশনের জন্য কোন চ্যাপ্টারগুলোকে আপনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দেখেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিব কলেজ সেকশনের জন্য আমরা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যানালাইটিক এবং জিওমেট্রি এবং ভেক্টর, এগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিব। মধ্যম গুরুত্ব দিব আমরা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, ওডিই এবং সেট ফাংশন, এবং কিছুটা কম গুরুত্ব পাবে লিনিয়ার প্রোগ্রামিং, ফোরট্রান প্রোগ্রামিং, নিউমেরিক্যাল অ্যানালাইসিস এবং ব্যবহারিক প্রয়োগ সংক্রান্ত যে এমসিকিউগুলো। সিমিলার ওয়েতে স্কুল সেকশনেও আমরা আসলে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, বীজগণিত, ওডিই এগুলোকে আমরা বেশি, এবং ভেক্টর জিওমেট্রি এগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ম্যাট্রিক্স নির্ণায়ক, সেট ফাংশনকে আমরা মধ্যম পরিমাণ গুরুত্ব দিব, এবং ফুরিয়ার সিরিজ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং অ্যাপ্লিকেশনকে আমরা কিছুটা কম গুরুত্ব দিব। ঠিক আছে, চলেন এবার আমরা অধ্যায় ভিত্তিক পড়ার কৌশলটা বা কোন টপিকগুলো আপনারা ঠিক পড়বেন, কোনগুলো মুখস্থ করবেন, কোনগুলো বুঝবেন, এগুলো আমি একটু বলে দিচ্ছি। দেখেন, ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের মধ্যে আপনি আসলে কি পড়বেন? প্রথমত আপনারা হচ্ছে লিমিটের কনসেপ্টটা বুঝবেন, কখন লিমিট এক্সিস্ট করে, কখন করে না, এবং লিমিটের আপনারা একদম বেসিক কিছু প্রবলেম সলভ করবেন। স্পেশালি এল হপিটাল রুলটাকে ইউজ করতে আপনারা শিখতে হবে, এবং বেসিক যে লিমিটের ফর্মুলাগুলো আছে এগুলো আপনারা জেনে রাখবেন, এবং লিমিটের প্রত্যেকটা টপিক থেকে 8 থেকে 10টা করে আপনারা ম্যাথ প্র্যাকটিস করবেন। তারপরে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আমরা কন্টিনিউটি বা অবিচ্ছিন্নতার যে শর্ত আছে, এই শর্তের কনসেপ্টটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আসলে ম্যাথ আসবে না, আপনারা শর্তগুলো খুব ভালোভাবে মনে রাখবেন, যে ফাংশনটিকে সংজ্ঞায়িত হইতে হবে, ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হবে, লিমিট আর ফাংশনের ভ্যালু সমান হতে হবে। তারপরে অন্তরীকরণ যোগ্যতা, এই ক্ষেত্রে আপনারা আসলে অন্তরীকরণ যোগ্যতার কনসেপ্টে আপনারা জোর দেবেন, যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ যে সমান না হলে যে ডিফারেন্সিয়েবল হয় না, এবং এই যে মডুলাস এক্স, এইটা যে ডিফারেন্সিয়েবল হলো না, এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে কেন হলো না, এই জিনিসগুলোর কনসেপ্ট আপনারা ক্লিয়ার করবেন। বেসিক দু একটা ম্যাথ করতে পারেন। আপনার অবশ্যই অন্তরীকরণের ইন্টারমিডিয়েট লেভেলের যে ম্যাথগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবেন, কারণ 2 একটা এমসিকিউ অবশ্যই আপনারা
ক্যালকুলেটিভ এমসিকিউ পাবেন। সেক্ষেত্রে আমরা চেইন রুল ভালোভাবে ইউজ করতে জানা, ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন ইউজ করতে জানা, প্রোডাক্ট রুল বা কোশেন্ট রুল এগুলো ইউজ করতে জানা, এই রিলেটেড 4-5টা করে প্রবলেম অবশ্যই সলভ করবেন, সূত্রগুলো ক্লিয়ার রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ভাই 3টা থিওরেম, রোলস থিওরেম, মিন ভ্যালু থিওরেম, ইন্টারমিডিয়েট ভ্যালু থিওরেম, এগুলোর কনসেপ্ট এবং স্টেটমেন্টটা খুবই গুরুত্বের সাথে মনে রাখবেন। এবং এই 3টা উপপাদ্যের শর্তগুলো আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। প্রত্যেকটা উপপাদ্যের কিন্তু কিছু শর্ত আছে, কোন শর্ত থাকলে আপনি রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবেন, কোন শর্ত থাকলে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করবেন, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। তারপর দেখেন ইন্টারমিডিয়েটের খুব কমন একটা টপিক, সেটা হচ্ছে গুরুমান, লঘুমান বা মিনিমাম ভ্যালু ফাংশন আর ম্যাক্সিমাম ভ্যালু বের করা, এগুলোর কনসেপ্ট আপনাদের জানতে হবে। এবং পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করা, এগুলোর কনসেপ্ট আপনাদের জানতে হবে, ঠিক আছে। এবং আপনার ফাংশনটি কখন ক্রমবর্ধমান বা ইনক্রিজিং, কখন হ্রাসমান বা ডিক্রিজিং হবে, এগুলো জানতে হবে আপনার, ঠিক আছে। এগুলো আপনারা জেনে রাখবেন। এবং এই রিলেটেড 2-1টা সহজ ম্যাথও চাইলে আপনারা গুরুমান, লঘুমান রিলেটেড ম্যাথ প্র্যাকটিস করতে পারেন। সো আমার ধারণা এই জিনিসগুলো পড়লে আপনাদের ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের পড়াটি হয়ে যাবে। এবার আসেন আপনাদেরকে আমি বীজগণিতের টপিকগুলো গুছিয়ে দিই। বাস্তব সংখ্যা থেকে আপনারা আসলে কী পড়বেন? বাস্তব সংখ্যা থেকে সবচেয়ে প্রথমে আপনারা যেটা পড়বেন, আমাদের যে সংখ্যার সেটগুলো আছে, যে নাম্বার সিস্টেমে যে সংখ্যাগুলো আছে, যেমন মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এটা কারা কারা স্বাভাবিক সংখ্যা, কারা মূলদ সংখ্যা, কারা অমূলদ সংখ্যা, ঠিক আছে, এদেরকে আপনার চিনতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনারা কোনো একটা সেট বা সংখ্যার একটা সেট দিলে বা কোনো একটা সেট দিলে সেখান থেকে আপনারা সুপ্রিমাম ইনফিমাম বের করতে পারেন কিনা এটা জানতে হবে। এবং বাস্তব সংখ্যা চ্যাপ্টারে 2-1টা থিওরি আছে, থিওরির কনসেপ্টগুলো জেনে রাখবেন। অসমতা চ্যাপ্টারে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অসমতা চ্যাপ্টারের সূত্রগুলো মুখস্থ করা। এই যে যেমন অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিনের মধ্যে সম্পর্কটা কি, কখন এটা অ্যাপ্লিকেবল হয়, এবং কশি শোয়ার্টজ ইনইকুয়ালিটি, শেবিশেভ ইনইকুয়ালিটি সূত্রগুলো কখন আমরা প্রয়োগ করতে পারবো, কখন এরা সমতা বিধান হবে, কখন কোনটা প্রযোজ্য হবে, এগুলো আপনারা একটু মুখস্থ করবেন, জেনে রাখবেন, ঠিক আছে। জটিল সংখ্যার ক্ষেত্রে আপনারা আসলে ইন্টারমিডিয়েটের ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারেন, অয়েলার ফর্মুলা, ডি ময়েভার্স ফর্মুলা, এবং জটিল সংখ্যার একদম ছোটো ছোটো যে ম্যাথগুলো আছে সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। বহুপদীর ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল। ইন্টারমিডিয়েটে বহুপদীর মূল সহগ সম্পর্ক রিলেটেড বেশ কিছু এমসিকিউ যে কোনো বইয়ে পেয়ে যাবেন, সেগুলো প্র্যাকটিস করতে পারেন। বহুপদীর কনসেপ্টটা জেনে রাখবেন, ডেকার্স রুল অফ সাইন ইউজ করা নিয়মটা জেনে রাখবেন, তাহলেই হবে। এবং আমাদের যে ধারা আছে ভাইয়া, ধারার ক্ষেত্রে আপনারা আসলে আমাদের বীজগাণিতিক ধারাটাতে বেশি গুরুত্ব দিবেন। বীজগাণিতিক ধারার এবং ত্রিকোণমিতিক ধারার ফর্মুলাগুলো জেনে রাখবেন, এবং কখন কি ধারার এই অসীমতক সমষ্টি বের করার শর্তটা কি, ঠিক আছে, এবং আমাদের ধারার যোগফলের ফর্মুলা কি, ঠিক আছে, ধারার এনতম পদের ফর্মুলা কি, এগুলো জেনে রাখলেই আশা করি হয়ে যাবে। জ্যামিতি ও ভেক্টরের ক্ষেত্রে আমরা প্রথমে আপনাদেরকে বলবো ইন্টারমিডিয়েটের কনসেপ্ট রিলেটেড যে 2 ডিমেনশনাল স্ট্রেট লাইন বা সরলরেখার যতগুলো ফর্মুলা আছে এবং বেসিক কনসেপ্ট আছে, এগুলো অবশ্যই আপনারা জেনে রাখবেন। এবং প্রত্যেকটা কনসেপ্ট বা ফর্মুলা রিলেটেড 2 থেকে 3টা করে এমসিকিউ প্র্যাকটিস করবেন। তারপরে আমরা অনার্স টপিকে যদি আসি, পেয়ার অফ স্ট্রেট লাইন বা যুগল সরলরেখা কখন হবে, শর্তটা কি, বেসিক কনসেপ্ট কি, যুগল সরলরেখা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার ফর্মুলা কি, কখন যুগল সরলরেখাগুলো সমান্তরাল হবে, কখন লম্ব হবে, এগুলো জেনে রাখবেন। কনিক এবং সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে আসলে আপনারা জেনে রাখবেন একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ কখন সার্কেল হয়, কখন প্যারাবোলা হয়, কখন এলিপস হয়, কখন হাইপারবোলা হয়, এগুলো জেনে রাখবেন। এবং তাদের কেন্দ্র বের করার ফর্মুলা বা তাদের স্ট্যান্ডার্ড ফর্মগুলো জেনে রাখতে পারেন। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আপনারা আসলে ডিরেকশন রেশিও কি, ডিরেকশন কোসাইন কি, এদের কনসেপ্টটা জেনে রাখবেন। এবং এই রিলেটেড বেশ কিছু ফর্মুলা আপনারা পাবেন, L² + M² + N² = 1, বা কখন আসলে সমান্তরাল লম্ব হওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ডিরেকশন কোসাইন এবং রেশিওর সাহায্যে বের করতে পারি যে কখন 2টা সরলরেখা সমান্তরাল কিনা, 2টা প্লেন সমান্তরাল কিনা, 2টা প্লেন লম্ব কিনা, এগুলো জেনে রাখবেন। প্লেনের ক্ষেত্রেও সেম জিনিসটা অ্যাপ্লিকেবল, কখন 2টা প্লেন সমান্তরাল লম্ব, কখন 2টা প্লেনের মধ্যবর্তী দূরত্বে, এই সূত্র যেগুলো আছে সেগুলো আপনারা জেনে রাখবেন। 3D সরলরেখার সাধারণ সূত্রগুলো আপনারা সিমেট্রিক ফর্ম এবং আপনাদের ভেক্টর ফর্ম, প্যারামেট্রিক ফর্ম, এগুলো জেনে রাখবেন। 2টা সরলরেখার মধ্যবর্তী কোণ বের করা, শর্টেজ ডিস্টেন্স বের করার সূত্র জেনে রাখবেন। ভেক্টরের ক্ষেত্রে ভাইয়া ভেক্টরের ডট গুণন, ক্রস গুণন, এই রিলেটেড যে ফর্মুলাগুলো আছে, ট্রিপল স্কেলার প্রোডাক্ট A.B×C বা ট্রিপল ভেক্টর প্রোডাক্ট A×B×C, এদের যে ফর্মুলাগুলো আছে একদম বেসিক ফর্মুলাগুলো আপনারা ভেক্টর থেকে জেনে রাখতে পারেন, ঠিক আছে। এবার আসেন আমরা লিনিয়ার অ্যালজেব্রায় আসি। লিনিয়ার অ্যালজেব্রায় আপনারা প্রথমে আসলে ইন্টারমিডিয়েট বেসড একটা প্রিপারেশন নেবেন। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রত্যেকটা ম্যাট্রিক্সের টাইপগুলো মনে রাখবেন, কোনটা আসলে সিমেট্রিক ম্যাট্রিক্স, কোনটা প্রতিসম ম্যাট্রিক্স, কোনটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, কোনটা অর্থোগোনাল ম্যাট্রিক্স, কোনটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এগুলো হারমেশিয়ান ম্যাট্রিক্স কোনটা, এগুলো সংজ্ঞা মুখস্থ করবেন। প্রপার্টিসগুলো অবশ্যই জানবেন।
কোন ম্যাট্রিক্সে কী প্রপার্টি, ম্যাট্রিক্সের ট্রেসের সাথে আইগেন ভ্যালুজের কী সম্পর্ক, এগুলো জেনে রাখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা যখন একঘাত বিশিষ্ট সমীকরণে নিয়ে কথা বলি, 3টা সমীকরণ থাকলো বা 2টা সমীকরণ থাকলো, সেই ক্ষেত্রে 2টা সমীকরণের কখন অসীম সমাধান থাকবে, কখন ইউনিক সলিউশন থাকবে, একক সমাধান থাকবে, কখন কোনো সলিউশনই থাকবে না, এগুলোর কনসেপ্ট এবং ছোটো ছোটো ম্যাথ আপনারা চাইলে করতে পারেন। আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টরের প্রথমত কনসেপ্টটা জেনে নেবেন যে কোন ইকুয়েশন থেকে আমরা আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বের করি, এবং সেক্ষেত্রে আপনারা 2-1টা ছোটো ছোটো ম্যাথ দেখতে পারেন। লিনিয়ার ট্রান্সফরমেশনের কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। লিনিয়ার ট্রান্সফরমেশন কখন হয়, একটা এক্সাম্পল যদি আপনাকে আমি দেই, সেই এক্সাম্পলকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কিনা যে ওই এক্সাম্পলটা লিনিয়ার ট্রান্সফরমেশন হলো কি হলো না, এটা জেনে নেবেন। র্যাঙ্ক এবং নালিটির সম্পর্কটা জেনে নিলেন, কার্নেল কি, ইমেজ কি, বেসিস কি, এই বেসিক জিনিসগুলো আসলে বুঝতে হবে। এই পার্টটা আসলে অনেক কিছু আসলে বোঝার মতো আছে লিনিয়ার ট্রান্সফরমেশন থেকে। সো এটার বেসিকটা আপনাদের আসলে ক্লিয়ার রাখাটা গুরুত্বপূর্ণ। ওডিতে যদি আপনারা আসেন, সবচেয়ে গুরুত্ব দেবেন ভাইয়া ওডির অর্ডার কি, ডিগ্রি কি, লিনিয়ারিটি কি, এই জিনিসগুলো আপনাদের বুঝতেই হবে। অর্ডার বলতে বা ক্রম বলতে আসলে কী বোঝায়, ডিগ্রি বা মাত্রা বলতে আসলে কী বোঝায়, একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আপনাকে দেওয়া হয়, সেখান থেকে কি আপনি আইডেন্টিফাই করতে পারবেন কি না এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমার মাত্রাটা কত বা আমার ক্রমটা কত, বা এটা কি রৈখিক কিনা বা অরৈখিক কিনা। তারপরে ভাইয়া ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা বেশ কিছু নিয়ম শিখেছি, সেপারেবল, লিনিয়ার, এক্স্যাক্ট, হোমোজিনিয়াস, এগুলোর কনসেপ্টগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। কোন ফর্মটা থাকলে আমি এটাকে হোমোজিনিয়াস বলবো, কোন ফর্মটা থাকলে আমি এটাকে লিনিয়ার বলবো, কোন ফর্মটা থাকলে আমি এটাকে সেপারেবল বলবো, এগুলো আপনারা জেনে নেবেন। এবং কখন কোন কোন অঙ্কের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হয় এটা আপনারা জেনে নেবেন, এবং কোন অঙ্কের ক্ষেত্রে কী সাবস্টিটিউশন করতে হয় এইটাও জেনে নেবেন। হায়ার অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জন্য আপনারা সিএফ বের করার নিয়মগুলো জেনে নিতে পারেন। বেসিকটা যা জেনে রাখবেন যে 2টা এম এর অক্সিলারি ইকুয়েশনে এম এর মান যদি রিয়েল এবং ডিস্টিংক্ট হয় বা রিপিটেড হয় বা কমপ্লেক্স হয়, সেক্ষেত্রে কীভাবে আমরা সিএফ বের করবো, এবং রাইট হ্যান্ড সাইডে যদি e⁴ থাকে তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কীভাবে বের করতে হয়, sin x cos x থাকলে কীভাবে বের করতে হয়, বা বহুপদী থাকলে কীভাবে বের করতে হয়, এই রিলেটেড ছোটো ছোটো 2-1টা প্রবলেমও চাইলে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সেট ফাংশন থেকে ভাইয়া আসলে সেটের প্রপার্টিগুলো বা সেটের বেসিক লগুলো জানতে পারেন, ডি মর্গানস ল জানতে পারেন। তারপরে ফাংশনে একটু বেশি গুরুত্ব দিবেন, এক ফাংশন কোনটা, সার্বিক ফাংশন কোনটা, ঠিক আছে, এবং ইনভার্স ফাংশনের শর্ত কি, ইনভার্স ফাংশন কীভাবে বের করে, এগুলো বেসিক জিনিস জানতে পারেন। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন ফাংশন আসলে ডোমেন রেঞ্জ বের করার জায়গাটা। তারপরে যদি আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসে আসি, ইন্টিগ্রাল ক্যালকুলাসে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন একদম বেসিক যে ইন্টিগ্রেশনগুলো আছে, অনির্দিষ্ট ইন্টিগ্রেশনগুলো আছে, ঠিক আছে। আমাদের ইন্টারের বইয়ের একদম প্রথম 2টা চ্যাপ্টারের ইন্টিগ্রেশনগুলো পড়লেই আপনাদের জন্য মোর দেন এনাফ হয়ে যাবে, ঠিক আছে। একদম ডিরেক্ট ইন্টিগ্রেশনের ফর্মুলা থেকে আপনাদের এমসিকিউ আসতে পারে, অথবা 1 লাইন 2 লাইন করা লাগতে পারে, বা যেগুলো দেখলেই বোঝা যায় যে আমরা কোন জিনিসটাকে সাবস্টিটিউট করব, ওই টাইপের ইন্টিগ্রেশনের প্রবলেম আসতে পারে, ওগুলো একটু দেখে নেবেন। তারপরে আপনারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন নির্দিষ্ট ইন্টিগ্রালে বেশ কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলোতে গুরুত্ব দিবেন। তারপরে ক্ষেত্রফল নির্ণয়ের একদম সহজ সহজ কিছু ম্যাথে আপনারা গুরুত্ব দিবেন, এবং ক্ষেত্রফল কীভাবে বের করতে হয় এই জায়গাটাতে আপনারা গুরুত্ব দিতে পারেন। এবার আমরা কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো যদি একবারে বলে যাই, সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কনভেক্স সেটের সংজ্ঞাটা জেনে নিতে পারেন। লিনিয়ার প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা হচ্ছে কারা কারা কনভেক্স সেট হয়, কারা কনভেক্স হাল হয়, এগুলো জেনে নিলেন। এবারে আমরা লিনিয়ার প্রোগ্রামিংয়ে হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্মের ক্ষেত্রে আমাদের যে কনস্ট্রেইনগুলো থাকে, ঠিক আছে, সেগুলোর মধ্যে কী কী পার্থক্য তৈরি হয়, স্ল্যাগ বা সারপ্লাস ভ্যারিয়েবল বা কমতি বা বাড়তি চলক কী, এগুলো জেনে নিলেন। ফোটন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভ্যারিয়েবল টাইপসগুলো জেনে নিলেন। এরপর আমাদের যেই স্ট্রাকচারগুলো, বেসিক স্ট্রাকচারগুলো আছে, সেই স্ট্রাকচারগুলো একটু জেনে নিলে আমাদের মনে হয় হয়ে যাবে। নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আপনাকে প্রথমত বাইসেকশন, রেগুলার ফলসি, নিউটন র্যাপসন, ফিক্সড পয়েন্ট ইটারেশন, এই জিনিসগুলো যে ফর্মুলাগুলো আছে, যেই ফর্মুলার সাহায্যে আমরা বিভিন্ন অ্যাপ্রক্সিমেট রুট বের করি, ওই ফর্মুলাগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনাকে বলতেই পারে নিউটন র্যাপসন মেথডে আমরা কোন ফর্মুলা ইউজ করে আমরা রুট বের করি, রেগুলার ফলসি মেথডে কোন ফর্মুলা ইউজ করে আমরা রুট বের করি, বাইসেকশন মেথডে কোন ফর্মুলা ইউজ করে আমরা রুট বের করি। তারপরে ধরেন ফরওয়ার্ড, নিউটনস ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন কখন কোনটা ইউজ করবো, নিউটন ডিভাইডেড ডিফারেন্স কখন কোনটা ইউজ করবো, এটা জেনে রাখবেন। ফুরিয়ার সিরিজের ক্ষেত্রে ফুরিয়ার সিরিজের বিভিন্ন ফর্মের সূত্র, ডিরিচলেট কন্ডিশন, এগুলো জেনে রাখবেন। ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, ল্যাপ্লাস ট্রান্সফর্মের বেশ কিছু সূত্র আছে, ঠিক আছে, এবং কিছু প্রপার্টিস আছে, সরাসরি সূত্রগুলো মুখস্থ করবেন, ঠিক আছে। কখন আসলে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হয়, যে কোনো একটা ফাংশন t⁴n এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হয়, e⁴at এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কী বোঝায়, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলা কি, এগুলো জেনে রাখতে পারেন। সোজাসুজি আসলে প্রয়োগ সংক্রান্ত প্রবলেম আসবে, আর ব্যবহারিক প্রয়োগে আমাদের বইয়ে যা আছে তা পড়লেই আমি মনে করি আপনাদের জন্য যথেষ্ট হবে। এবার চলেন, আপনাদের তো
সব কিছু প্রমাণ সহ দেখালাম যে আসলে ঠিক কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে। এবার শেষ কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা ভাইয়া ডিফারেন্সিয়াল ক্যালকুলাসকে সর্বোচ্চ গুরুত্ব দেন। এটার প্রত্যেকটা কনসেপ্ট যেমন ক্লিয়ার রাখবেন, এটার প্রত্যেকটা টাইপের ম্যাথগুলো আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবং এই যে আপনাদেরকে আমরা 49তম বিসিএসের প্রশ্নটা পুরোটা অ্যানালাইসিস করে দেখালাম, এর থেকে কিন্তু একটা জিনিস একদম ক্লিয়ার, সেটা হচ্ছে যদি কনসেপ্ট আপনার ক্লিয়ার না থাকে তাহলে আপনি এমসিকিউতে ভালো কখনোই করতে পারবেন না। আপনার কিন্তু 72.3% কোশ্চেন ছিল কনসেপচুয়াল, তাই আপনি অবশ্যই এই কনসেপচুয়ালের জন্য নিজেকে সবচেয়ে বেশি প্রস্তুত করবেন। তারপর আপনার যখন সার্কুলারটা হয়ে যাবে এবং আপনার পরীক্ষার ডেটটি আসলে ঘোষণা করা হবে, তখন আপনি যেটা করবেন, পরীক্ষার শেষ 2 সপ্তাহ আপনি অবশ্যই রিভিশন এবং মডেল টেস্টের জন্য রাখবেন। কেন এটা করবেন? কারণ আপনি যখন এই এনটিআরসি সিলেবাসের একটা ফুল সিলেবাসের একটা প্রস্তুতি নিলেন, শেষ 2 সপ্তাহ যদি আপনি সবগুলো টপিককে একসাথে যদি আপনি রিভিশন না দিতে পারেন এবং সবগুলো টপিকের উপর পুরো 140 মার্কের যদি বেশ কিছু মডেল টেস্ট না দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার দুর্বলতাগুলো আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন না, সেগুলো সমাধান করতে পারবেন না এবং আপনি কনফিডেন্সও পাবেন না। এবং এক্সাম হলে যদি রিভিশনটা ভালো না হয়, এক্সাম হলে কিন্তু আপনি সহজ সহজ প্রশ্নে সহজ সহজ ফর্মুলাতে আপনি বারবার কনফিউশনে কিন্তু পড়ে যাবেন। তো এই ছিল আসলে আপনাদের এনটিআরসি সাবজেক্টিভ ম্যাথের প্রিপারেশনটা কিভাবে শুরু করবেন, কোথায় বেশি জোর দিবেন, এই সংক্রান্ত টোটাল একটা রোড ম্যাপ। আশা করি যারা নতুন প্রিপারেশন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হয়েছে। সো এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন নেক্সট আমার কাছে আসলে আর কোন কোন টপিকের ভিডিও চান। এবং যারা আমাদের সাথে আসলে প্রিপারেশন নিতে চাচ্ছেন, সো তারা চাইলে কিন্তু আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে আমাদের সাথে আপনাদের এই এনটির সাবজেক্টিভ ম্যাথের জার্নিটা কন্টিনিউ করতে পারেন। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।